আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি শারমিন মোস্তফা। এবার বিস্তারিত। সাভার জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাতে শপথ নেওয়া আরও ১৩ সদস্য। এদিকে দায়িত্ব নেওয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা ও সবার স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সরকারের সহযোগিতা সবাই উপভোগ করবেন। এটা আমাদের সরকারের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে আমাদের সহায়তা করুন। শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বঙ্গভবনের দরবার হলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ নিয়ে দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টারা, জানাচ্ছেন রাকিব হাসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে শপথ নিলেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন উপদেষ্টা। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রথমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ বাক্যের পর গোপনীয়তা পাঠ করেন তিনি। আমি সংবিধানের রক্ষণ প্রধান উপদেষ্টার পর ১৩ জন উপদেষ্টাকে শপথ ও গোপনীয়তা পাঠ করান রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে পরে সবাই শপথ বাক্যে স্বাক্ষর করেন। ঢাকায় উপস্থিত না থাকায় শপথ নিতে পারেননি ৩ জন উপদেষ্টা। শপথ পাঠ শেষে দেশকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টারা। বাংলাদেশ যে পটেনশিয়ালটা আমরা অ্যাচিভ করতে পারি নাই, আমরা আশা করি যে আমাদের যে সেটা আছে, সম্ভাবনা আছে, এটা কাজে লাগে আমরা এসে করতে পারবো। বেশিরভাগ মানুষ কিন্তু খুব কর্মঠ। আইন শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনতে হবে, ইনস্টিটিউশনগুলোকে পুনর্গঠন করতে হবে। আমি যেটা মনে করি, আমি মনে করি যে আমাদের পুলিশেরও পুনর্গঠনের প্রয়োজন আছে। যেই পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে, যে মহান একটা আমরা বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে, সেটার অর্জন এবং সেটার মাহাত্ম্য ম্লান হয়ে যাবে। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। একটি সত্যিকার অর্থে অর্থবহ গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাত্রা করবে, যেখানে সুশাসন নিশ্চিত হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে, মানবাধিকার নিশ্চিত হবে। আমরা আর কোনো কিছু বুঝি না এবং আমাদেরকে একত্রে কাজ করতে হবে, যাতে আইনের শাসন রক্ষা হয়, যাতে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়, এটাই চেষ্টা। দেশের অর্থনৈতিক অবস্থা, সাধারণ মানুষের অবস্থা আসলে খুব খারাপ, তো কাজে ওটা যদি আমরা ডিল করতে না পারি তাহলে হবে না। ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী 2 জন ছাত্র প্রতিনিধিও যুক্ত হয়েছেন এবারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে। তারা জানান দেশকে নিয়ে তাদের ভাবনার কথা। আমরা যেই প্রতিশ্রুতির ভিত্তিতে এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন করা, যে গণহত্যা এবং এই গত রেজিমে যারা গুম, খুন, লুটপাট, দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের বিচার করা এবং ইমিডিয়েটলি আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা, মানুষের জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ দূর করা, এই কাজগুলো এই সরকারের প্রথম কাজ হবে। জনগণ ঠিক যেভাবে স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন, এই চ্যালেঞ্জ মোকাবিলা করে এই সরকারকে সফলভাবে তার প্রতিজ্ঞাগুলো পূরণ করতেও সহযোগিতা করবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ সদস্যের মধ্যে ১৩ জন শপথ বাক্য পাঠ করেছেন। ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেনি নতুন দায়িত্ব পাওয়া ৩ উপদেষ্টা। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। শপথ অনুষ্ঠানে অংশ না নেওয়া উপদেষ্টারা হলেন ফারুকী আজম, বীর প্রতীক, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়। অনুষ্ঠান শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই ১ মিনিট নীরবতা পালন করেন। এরপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা হিসেবে শপথের পরই রাত 10:30টায় ডক্টর ইউনূস হাসপাতালে পৌঁছান। প্রায় 15 মিনিট সেখানে অবস্থান করেন তিনি। পরে রাত 11:15টার দিকে হাসপাতাল ত্যাগ করেন। এ সময় তিনি আহতদের সার্বিক খোঁজখবর নেন। তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ আরও কয়েকজন উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার পর গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার নাগরিকদের প্রত্যাশা বৈষম্য দূরীকরণ সহ দুর্নীতির মূল শিকড় উৎপাটন করার পাশাপাশি গঠন করতে হবে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ একটি অরাজনৈতিক বিভেদহীন বাংলাদেশ। তারা যে এরকম অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছে সেটা কোনো সময় কাম্য ছিল না। আমরা শান্তিপূর্ণ মীমাংসা চেয়েছিলাম। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যেটা হচ্ছে সেটা যাতে আনা হয় সেটা আমরা সরকারের কাছ থেকে চাই। আমরা জনগণের সরকার চাই। আমি ছাত্র হিসেবে যাব, কোনো রাজনৈতিক প্রভাব যেন খাটানো না হয়। এই সরকারের কাছে প্রত্যাশা তারা যাতে সুন্দরভাবে আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিটা যাতে আপনার জনগণের নাগালের ভিতরে থাকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় শপথের পরই ইউনূস সরকারের সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগ হয়েছে জানিয়েছেন মিলার। বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আজ বেলা 11টার দিকে রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বৈঠকে অংশ নিচ্ছেন দলটির আন্তর্জাতিক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। এছাড়া বৈঠকে আছেন ঢাকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেলা 11টার দিকে বৈঠকটি শুরু হয়েছে, যা এখনও চলছে। এর আগে বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের চায়ের দাওয়াতে অংশ নিয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সীমিত পরিসরে শুরু হয়েছে থানার কার্যক্রম। আজ সকালে সেনা পাহারায় শুরু হলো রাজধানীর তেজগাঁও থানার কার্যক্রম। এ সময় থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী জানায়, স্থানীয়দের সঙ্গে কথা বলেছে সেনাবাহিনী। থানায় কোনো প্রকার হামলা হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন তারা। এ সময় পুলিশ কর্মকর্তারা জানায়, পুলিশ ভীতিকর অবস্থা কাটিয়ে উঠতে পেরেছে। প্রায় 40 জন সদস্য ইতিমধ্যে যোগ দিয়েছে। এ সময় সহকর্মী হারানোর বেদনা নিয়ে কাজ শুরু করেন। আবারও জনগণের আস্থার জায়গায় নিতে আহ্বান জানানো হয়। ডিএমপির তেজগাঁও ডিভিশনের 6টি থানার মধ্যে 3টি থানার কার্যক্রম শুরু করার চেষ্টা করা হচ্ছে। প্রথমেই আমরা যেটা ওই দিন যেটা এক্সপিরিয়েন্স করছি, যখন মবটার সংখ্যা এত বেশি ছিল, আমাদের কন্ট্রোল করাটা যখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, তখন আমাদের মাথায় আসছে যে থানা একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। এটার মধ্যে অনেকগুলো ফ্যামিলি আছে, প্রায় 200-300 ফ্যামিলি আছে, এখানে পুলিশ সদস্য আছে। ক্ষুব্ধ বা উচ্ছৃঙ্খলকারী কিছু নাগরিক
যারা অনেক পুলিশ সদস্যকে হত্যা করছে, আহত করতেছে। তা আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে, তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি। এছাড়া ওই থানার ভেতরে ব্যাপক অনেক অস্ত্র রয়েছে, যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত। দেখেন, এটা প্রসেসটা এটা এখনো অনগোয়িং প্রসেস। এখনো সব লোকজন আসে নাই, আমাদের অনেককে খবর দিয়েছি। প্রায় এখানে আমাদের 30-40 জন পুলিশ অফিসার সহ ফোর্সরা এসেছে, আরও লোকজন আসছেন অন দ্য ওয়ে। তো যার কারণে আশা করছি যে আমরা দুপুর নাগাদ আমাদের অধিকাংশ অফিসার ফোর্স এখানে চলে আসবেন। একটা চেন অফ কমান্ড কাজ করে। আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি, আজকেও অর্ডার করেছে, তাই আমি থানায় চলে আসছি। এখনও আমার অনেক সহকর্মী কান্না করতেছে, আসতে পারছে না। আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকারে মানুষের প্রয়োজনেই যে কাজ করি এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি, তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী 42 জন বিসিএস তথ্য কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তার পদ থেকে সংযুক্তি বাতিল করে নিজ দফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে 42 জন কর্মকর্তার নামের পাশাপাশি তারা যেসব মন্ত্রণালয় এবং দফতরে দায়িত্ব পালন করতেন সেগুলোর নাম যুক্ত করা হয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।